নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে প্রথমে আমরা ডিসকাশন করব অল ওভার গ্লোবাল নিউজ এবং ডেটাগুলো নিয়ে, যেগুলো আমাদের বাজারকে প্রভাবিত করেছে। তার সাথে সাথে কিছু কোম্পানি এখানে বাল্ক অর্ডার পেয়েছে, সেগুলো নিয়েও কিন্তু ডিসকাশন করব। তারপর আমরা ডিসকাশন করব নিফটি এবং ব্যাংক নিফটির মধ্যে কিভাবে আমরা কালকে ট্রেডিং করব, কিভাবে ট্রেডিং সেটআপ বানাবো, সেটা নিয়ে কিন্তু ডিসকাশন করব। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অথবা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি এবার শুরু করি। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল ডেটাগুলো নিয়ে ডিসকাশন করব, তারপর আমরা টেকনিক্যাল চার্টে নিফটি 50 এবং ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেডিং করব, কিভাবে সেটআপ বানাবো, সেটা নিয়ে ডিসকাশন করব। তো আসুন দেখে নিই এখানে কোন কোন তথ্য উঠে আসছে। তো আজকের ভারতীয় শেয়ার বাজার বেশ অস্থিরতার মধ্য দিয়ে গেছে। শুরুতে বড় পতনের সম্মুখীন হলেও দিনের শেষে আইটি এবং এফএমসিজি খাতের শেয়ারের জোরালো বৃদ্ধিতে বাজার ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। তো এখানে আমরা যদি ইন্ডেক্সের উপরে একটু নজর রাখি, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্সেক্স এখানে 83,434 পয়েন্টে এখানে বন্ধ হয়েছে। এখানে 0.19% পজিটিভে এখানে বন্ধ হয়েছে। নিফটি 50-র ভিতরে যদি এখানে দেখা যায়, সেক্ষেত্রে এখানে 25,716 পয়েন্টে এখানে পৌঁছেছে নিফটি, 0.13% পজিটিভে কিন্তু এখানে বন্ধ হয়েছে। আমরা যদি এখানে ইন্ডিয়া ভিক্সের উপর নজর রাখি, সেক্ষেত্রে এখানে 13.33-এর আশেপাশে কিন্তু এখানে একটা স্টেবল ভিক্স আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই এখানে কোন কোন কারণগুলো আজকে বাজারকে প্রভাবিত করেছে। তো এখানে প্রথম যে কারণটি উঠে আসছে, কারণটি হচ্ছে আইটি সেক্টরের জয় জয়কার। তো কি বলছে, আজকের বাজার ঘুরে দাঁড়ানোর মূল কারিগর ছিল আইটি সেক্টর। তো কিছুদিন আগে আইটি সেক্টরে কিন্তু বড় ধরনের পতন আমরা লক্ষ্য করেছিলাম, কারণ এখানে একটা এআই বট বানিয়েছে আমেরিকা, যেটার কারণে কিন্তু এখানে আইটি সেক্টরের ভিতরে পতন হচ্ছিল। তো আসুন দেখে নিই এখানে কেন বাউন্স ব্যাক করেছে আইটি সেক্টর। তো এখানে ফার্স্ট পয়েন্ট আমাদের বলছে ইনফোসিস। এআই সংস্থা অ্যানথ্রপিকের সাথে একটি কৌশলগত অংশীদারিত্বের ঘোষণার পর শেয়ারটির দাম প্রায় 3% বেড়েছে। তো এরা কিন্তু এআই এর সাথে আবার একটা কম্প্যাক্ট এখানে করার চেষ্টা করছে নিজেদেরকে। তো এখানে এআই এর এআই যে কোম্পানিগুলো রয়েছে, সেই এআই এর সাথে যদি এরা এখানে জুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে আবার ভালো ধরনের আবার এদের সেক্টরের ভিতরে আবার একটা বুলিশনেস আমরা লক্ষ্য করতে পারি। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, এখানে এদের সাথে আবার একটা অংশীদারিত্বের এখানে ঘোষণা করা হয়েছে। এখনো এটা কিন্তু কনফার্ম না। যদি এখানে কনফার্ম হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু এটা জানানো হতো। এটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি, সেক্ষেত্রে কিন্তু এর দাম প্রায় 3% এখানে ইনক্রিজ হয়েছে। তো এর প্রভাবে টিসিএস, এইচসিএল টেক, উইপ্রোর মতো শেয়ারগুলোর ভিতরেও কিন্তু একটা ভালো ধরনের মুভ আমরা লক্ষ্য করতে পেরেছি। তো এটাই হচ্ছে মেন ফ্যাক্ট আইটি সেক্টরের। তো এখানে এরা কি করছে, যে এখানে এআই যে সংস্থাগুলো রয়েছে তাদের সাথে কিন্তু একটা এখানে পার্টনারশিপ এখানে করতে চাইছে। যদি এটা কনফার্ম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আইটি সেক্টরে আবার ভালো ধরনের আবার বুস্ট এখানে পুনরায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট রয়েছে সামষ্টিক অর্থনৈতিক চাপ। তো এখানে শুরুতে ধস কি বলছে, আসুন দেখে নিই। বলছে সকালে বাজার খোলার সময় দুটি প্রধান কারণে সূচক অনেকটা নিচে নেমে গিয়েছিল। কি বলছে, ফার্স্ট পয়েন্ট বলছে বাণিজ্যিক ঘাটতি। জানুয়ারি মাসে ভারতের বাণিজ্য ঘাটতি 3 মাসের মধ্যে সর্বোচ্চ 34.68 বিলিয়ন ডলারে পৌঁছেছে, যার প্রধান কারণ সোনা ও রূপা আমদানির বৃদ্ধি। তো এটা ফার্স্ট পয়েন্ট আমাদের বলছে। সেকেন্ড পয়েন্ট আমাদের বলছে মুদ্রাস্ফীতি। কি বলছে, জানুয়ারি মাসে পাইকারি মুদ্রাস্ফীতি ডাব্লিউপিআই এর কথা বলা হচ্ছে, যেটা এখানে বেড়ে 1.81% হয়েছে, যা 2025 সালের মার্চের পর সর্বোচ্চ। তো এটার কারণেও কিন্তু একটা এখানে বাজারে চাপ লক্ষ্য করা গিয়েছে, একটা প্রেশার লক্ষ্য করা গিয়েছে। বাজারে কিন্তু ভালো ধরনের মুভ হয়নি, এখানে একটা চপি মার্কেট কিন্তু আমরা আজকে লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে ভূ রাজনৈতিক এবং বিশ্ববাজারে প্রভাব। তো আসুন দেখে নিই কি বলছে ফার্স্ট পয়েন্ট। তো এখানে ফার্স্ট পয়েন্ট বলছে মার্কিন ইরান আলোচনা। কি বলছে, জেনেভায় পরমাণু আলোচনা শুরু হওয়ায় বিনিয়োগকারীরা কিছুটা সতর্ক অবস্থানে ছিলেন। মধ্যপ্রাচ্যে যে কোনো উত্তেজনার প্রভাব তেলের বাজারে পড়ে, তবে বর্তমানে ব্রেন্ট ক্রুড এটা কিন্তু একটা এই যে ক্রুড অয়েল, এটা কিন্তু একটা কমোডিটি, আমি আগেও আপনাদেরকে বলেছি। তো এটি প্রতি ব্যারেল প্রায় $68 নেমেছে। এখানে কিন্তু ক্রুড অয়েলের প্রাইসটা নিচের দিকে এসছে, এবং যেটা কিন্তু একটা ভালো ইন্ডিকেশন করছে মার্কেট এখান থেকে একটা উপরে যাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে তৈরি করছে। তো এখানে নেক্সট পয়েন্ট আমাদের বলছে বিশ্ব বাজারে ছুটি। কি বলছে, সোমবার মার্কিন বাজার বন্ধ ছিল এবং
লুনার নিউ ইয়ারের কারণে চীন ও দক্ষিণ কোরিয়ার বাজারও বন্ধ থাকায় বিশ্বব্যাপী লেনদেনের পরিমাণ কম ছিল। তো এখানে কিন্তু বাজারগুলো বন্ধ থাকার কারণে এখানে লেনদেনের পরিমাণ কম থাকায় বাজার কিন্তু একটা সাইডওয়েজ আজকে ছিল। সেখান থেকে আমি আগেও বলেছি যে অল ওভার গ্লোবাল মার্কেটে যে সেন্টিমেন্ট চলে সেখান থেকে কিছুটা আমাদের মার্কেটে কিন্তু চলে আসে এবং তেমনটা এখানে হয়েছে। বাজার যেহেতু বন্ধ ছিল সেখানে কিন্তু একটা ভালো ধরনের আমরা বাজারে মুভ লক্ষ্য করতে পারিনি। এখানে কিন্তু একটা সাইডওয়েজ বা চপি মার্কেট কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে বিদেশি ও দেশি বিনিয়োগকারীদের ভূমিকা। কি বলছে, আজ বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মানে এফআইআইদের কথা বলা হচ্ছে, এরা প্রায় 972 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। অন্যদিকে দেশি বিনিয়োগকারীরা প্রায় 1667 কোটি টাকার শেয়ার কিনে বাজারকে পতনের হাত থেকে রক্ষা করেছে। তো আমরা যদি এখানে এফআইআই ডিআইআই ডেটাটা একবার চেক করে নিই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো, দেখুন এফআইআইরা কিন্তু কন্টিনিউয়াসলি লাস্ট 2-3 মাস ধরে সেলিং করে চলেছিল। আমাদের বাজেটের পর থেকে কিন্তু এরা আবার মানে আমাদের মার্কেটে পুনরায় আবার একটা বাইং করা শুরু করেছে। আমি আপনাদেরকে বলেছিলাম এরা যখন কন্টিনিউয়াসলি একটা এভারেজ বাইং করা শুরু করবে তখন কিন্তু আমাদের মার্কেটে আবার একটা সাপোর্ট তৈরি হবে। তো এখানে সেটা কিন্তু হয়েছে বলে এখানে আশা করা যায়। এখানে কিন্তু তারা একটা বাইং অলরেডি এখানে করছে, কম বেশি কিন্তু বাইং এখানে তারা করছে। কন্টিনিউয়াসলি যে সেলিং প্রেশার সেটা কিন্তু তারা আর এখানে মার্কেটে দিচ্ছে না, সেটা কিন্তু এখানটায় দেখে ক্লিয়ার একটা ধারণা করা যাচ্ছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 16ই ফেব্রুয়ারি এখানে 972 কোটি টাকার এখানে সেলিং করেছে, আর এফআইআই কিন্তু এখানে সেলিং করেছে। বাট ডিআইআই যেটা এখানে করেছে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাইং এখানে ডিআইআই এখানে করেছে। তো সেই জন্য কিন্তু মার্কেটে একটা সাইডওয়েজ বা চপি মার্কেট আমরা লক্ষ্য করতে পেরেছি। এখানে ভালো ধরনের মুভ কিন্তু আমরা আজকে বাজারে লক্ষ্য করতে পারিনি। তো আসুন দেখে নিন নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো এখানে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব যেগুলো এখানে আজকে ভালো ধরনের মুভ করেছে এবং এদের ভিতর ভালো ধরনের কিন্তু একটা বাইং অর্ডার এদের কাছে এসছে। তো এখানে যদি দেখা যায় কোচিন শিপইয়ার্ডের ভিতরে কিন্তু একটা ভালো ধরনের মুভ লক্ষ্য করেছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কারণটা কি, প্রতিরক্ষা মন্ত্রক থেকে 5000 কোটি টাকার অর্ডার পাওয়ার খবর কিন্তু এখানে এসছে আজকে বাজারে। এখানে একটা ভালো ধরনের বিনিয়োগ হতে চলেছে। লুপিন যে কোম্পানিটা রয়েছে এটার ভিতরে কিন্তু একটা ভালো ধরনের বাইং প্রেশার লক্ষ্য করা গিয়েছে। কানাডায় ওষুধ বিক্রির জন্য নতুন লাইসেন্সের একটা চুক্তি হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ যেটা রয়েছে তো এখানেও কিন্তু একটা খারাপ খবর লক্ষ্য করা যাচ্ছে, নেতিবাচক খবর লক্ষ্য করা যাচ্ছে। কারণ কি, এনার্জি সেক্টরে বিক্রির চাপের কারণে কিন্তু এখানে দরপতন হয়েছে। তো এগুলোই হচ্ছে আপাতত অল ওভার গ্লোবাল যে ডেটাগুলো বা যে নিউজগুলো রয়েছে সবকিছু নিয়ে ডিসকাশন করলাম। এবার আমরা টেকনিক্যাল চার্টে নিফটি 50 এবং ব্যাংক নিফটির মধ্যে কালকে আমরা কিভাবে ট্রেডিং করব, কিভাবে সেটআপ বানাবো সেটা নিয়ে ডিসকাশন করব। তো আমি এখানে নিফটি 50 চার্টটি ওপেন করে নিয়েছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে দেখব। তো এখানে এর আউটলুকটা উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে যদি আমরা দেখি সেক্ষেত্রে ভালোভাবে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে। আর এখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে এর যে কি রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা থেকে কিন্তু বারবার প্রাইস রিজেকশন করছে। দেখা যাক এই সপ্তাহেতে কেমন ভাবে ক্লোজিং করতে পারে নিফটি। তো এখানে ডের ক্যান্ডেলস্টিক এখানে কিন্তু একটা ভালো ধরনের বুলিশ মোমেন্টাম লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমি কালকেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যদি ডের ক্যান্ডেলস্টিক হিসাবে দেখি সেক্ষেত্রে এখানে ভালো ধরনের একটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল। কালকের যে ক্যান্ডেলস্টিকটা ছিল খুব ভালোভাবে কিন্তু এখানে এনগালফ করেছে। তো এটা নিয়ে কালকেও আমি বলেছিলাম। তো আসুন দেখে নিই যে কিভাবে আমরা ট্রেডিংটা করব। তো এখানে ফার্স্ট আমরা 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে নিফটির চার্টটিকে সিলেক্ট করে নেব। তো এখানে সিলেক্ট করে নিয়েছি। দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই যে লেভেলটা রয়েছে, আমি আপনাদেরকে বলেছিলাম এই যে লেভেলটা রয়েছে আমাদের এই যে লেভেলটা রয়েছে, লেভেলটা কত লেভেল, লেভেলটা হচ্ছে 25,660 লেভেল। তো এই লেভেলটার উপরে যদি বাজার চলে আসতে পারে সেখান থেকে আরো উপরে যেতে পারে। তো দেখুন এর উপরে এসে কিন্তু এখানে একটা সাইডওয়েজ টাইপের এখানে কিন্তু একটা চপি টাইপের মার্কেট এখানে আজকে চলেছে। এখানে ভালো ধরনের মুভ কিন্তু হয়নি। কেন বলেছিলাম উপরে যেতে পারে, এখানে একটা গ্যাপ রয়েছে, এখানে একটা গ্যাপ রয়েছে। তো এই গ্যাপটাকে ফিল করার জন্য কিন্তু মার্কেট ওই জায়গাটায় যাওয়ার একটা সম্ভাবনা এখানে ছিল। তো এবার আমরা কালকে কিভাবে ট্রেডিং করব আসুন সেটা একটু সংক্ষেপে জেনে নিই। তো এখানে দেখুন এখানে বাজার যে লেভেলটায় চলছে এই লেভেলটা কিন্তু কোনো ধরনের সাপোর্ট নেই বা রেজিস্ট্যান্স নেই। তো এখান থেকে বাজার যদি এই লেভেলটায় আসে মানে আমাদের এই যে লেভেলটা রয়েছে লেভেলটা হচ্ছে 25,660। তো 25,660 উপরে এসে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে সেক্ষেত্রে আমরা কল সাইডে এন্ট্রি করতে পারি। তাহলে আমাদের টার্গেট কিন্তু ঠিক এই লেভেলটাই হতে পারে, 25,800 কাছাকাছি কিন্তু আমাদের এখানটায় আমাদের টার্গেট হতে পারে। সেকেন্ড আর একটা কন্ডিশন এখানে রয়েছে, কন্ডিশনটা কি, বাজার যে লেভেলটা চলছে এই লেভেলটা থেকে যদি উপরে যায়
মানে ডিরেক্টলি উপরে যাওয়া শুরু করে, সেক্ষেত্রে এই 25,800 যে লেভেলটা রয়েছে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। তো এই রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি এসে যদি কোনো ধরনের বিয়ারিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে শর্ট করতে পারি এবং আমাদের টার্গেট কিন্তু ঠিক এই লেভেলটাই হতে পারে। 25,660 কাছাকাছি কিন্তু আমাদের টার্গেটটা এখানে হবে। তো এই দুটো কন্ডিশনে কিন্তু আমরা নিফটির ভিতরে ট্রেড করতে পারি। খুবই সিম্পল সেটআপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি আরো একবার ক্লিয়ার করে দিই, যে লেভেলটায় বাজার চলছে ওই লেভেলটা থেকে যদি 25,660 কাছাকাছি বাজার আসে, সেক্ষেত্রে এখানে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক বা রিভার্সাল কোনো প্যাটার্ন আমরা দেখি, সেক্ষেত্রে আমরা লং সাইডে এন্ট্রি করতে পারি এবং আমাদের টার্গেট হবে 25,800। আদারওয়াইজ বাজার যে লেভেলটায় চলছে এই লেভেলটা থেকে যদি উপরে চলে যায় এবং 25,800 কাছাকাছি যদি কোনো নেগেটিভ ক্যান্ডেলস্টিক বা নেগেটিভ কোনো প্যাটার্ন আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লেভেলটা থেকে শর্ট করব এবং আমাদের টার্গেট হবে 25,660 কাছাকাছি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে কিভাবে আমরা ট্রেডিংটা করব। তো আসুন দেখে নিই যে ব্যাংক নিফটির মধ্যে কিভাবে আমরা ট্রেডিংটা করব। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটি ওপেন করেছি। প্রথমে আমি উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে ব্যাংক নিফটির চার্টটি ওপেন করে নিয়েছি। উইকলি ক্যান্ডেলস্টিক হিসেবে যদি দেখা যায়, সেক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারছি খুব ভালো ধরনের একটা বুলিশ ক্যান্ডেলস্টিক এখানে তৈরি করছে। উইকলি টাইম ফ্রেমে খুব ভালো ধরনের স্ট্রেংথ কিন্তু ব্যাংক নিফটির মধ্যে এখানে রয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম কালকে কোনো ধরনের শর্ট কিন্তু ব্যাংক নিফটিতে ওপেন করবেন না। ব্যাংক নিফটি যে সেক্টরটা রয়েছে, ব্যাংকিং যে সেক্টরটা রয়েছে, এখানে কিন্তু ভালো ধরনের একটা স্ট্রেংথ এর ভিতরে লক্ষ্য করা যাচ্ছে। তো আমি যদি এখানে ডের ক্যান্ডেলস্টিকে সিলেক্ট করি, সেক্ষেত্রেও আপনি দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো ধরনের একটা ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এবং এর ভিতরে কিন্তু ভালো ধরনের একটা স্ট্রেংথ রয়েছে। আচ্ছা, তো আসুন দেখে নিই যে কিভাবে আমরা ট্রেডিংটা করব। তো 15 মিনিটের ক্যান্ডেলস্টিক হিসাবে ব্যাংক নিফটির চার্টটিকে এখানে আমি ওপেন করে নিয়েছি। তো দেখুন এখানে আমরা কালকে এখানে একটা কন্ডিশন যেটা আমাদের রয়েছে, আমরা কিভাবে ট্রেড করব। তো এখানে এর হাইটা কিন্তু আজকে ঠিক এই লেভেলটাই ছিল, মানে 61,243 এই লেভেলটাই কিন্তু এর হাই ছিল। তো এখানে আমরা কিভাবে ট্রেড করব, খুবই সিম্পল, আসুন আলোচনা করে নিই। তো যে লেভেলটায় বাজার চলছে এই লেভেলটা থেকে যদি বাজার এখানে 61,250কে ব্রেকআউট করে দেয়, সেক্ষেত্রে আমরা এই লেভেলটা থেকে কল সাইডে এন্ট্রি করতে পারি। আদারওয়াইজ বাজার যে লেভেলটায় চলছে ওই লেভেলটা থেকে যদি নিচে আসে এবং এখানে যে সাপোর্টটা রয়েছে, সাপোর্টটা হচ্ছে 60,875 যে সাপোর্টটা রয়েছে, তো এটার উপরে এসে যদি কোনো ধরনের বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কল সাইডে বা লং এন্ট্রি এখানে একটা করতে পারি এবং আমাদের টার্গেট হবে 61,243 কাছাকাছি। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে ব্যাংক নিফটির মধ্যে আমরা কিভাবে ট্রেডিং করব। এখানে দুটো কন্ডিশন রয়েছে, যে লেভেলটায় বাজার চলছে ওই লেভেলটা থেকে যদি এখানে যে লেভেলটা আমি ড্র করেছি, লেভেলটা হচ্ছে 61,250। তো 61,250 এর উপরে যদি ব্যাংক নিফটি চলে আসে, সেক্ষেত্রে আমরা উপরের দিকে একটা কল সাইডে এন্ট্রি করতে পারি, মানে ব্রেকআউটে এখানে কল সাইডে এন্ট্রি করতে পারি। আদারওয়াইজ যদি এই সাপোর্ট লেভেলে ব্যাংক নিফটি চলে আসে, 60,875 যে লেভেল রয়েছে, এখানে এসে যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কল সাইডে এন্ট্রি করতে পারি এবং আমাদের টার্গেট লেভেল 61,243 কাছাকাছি কিন্তু এখানে আমাদের হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে নিফটির ভিতরে কিভাবে ট্রেড করব, ব্যাংক নিফটির মধ্যে কিভাবে ট্রেড করব, অল ওভার গ্লোবাল মার্কেটে কোন কোন নিউজ এবং ডেটাগুলো রয়েছে, সবকিছু আজকের ভিডিওতে ডিটেলসে ডিসকাশন করলাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।